নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প স্পর্শ করার জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প স্পর্শ করার জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। কিরে সুরেশ, খবর কি আজকাল? আরে ভাই, খবর আর কিরকম হতে পারে বল। চাকরির পরীক্ষা দিতে দিতে সালা পায়ের চটি একেবারে শেষ হয়ে গেল। বাবা বলে দিয়েছে আর জুতোও কিনে দেবে না। এমন অবস্থা কেন রে? তুই তো কলেজের টপার ছিলি। হ্যাঁ, সেই সার্টিফিকেট ধুয়ে ধুয়ে এখন জল খাচ্ছি। তোর খবর কি? হ্যাঁ, আমার আর কি ভাই, উচ্চ মাধ্যমিক টপকে কলেজ আর কমপ্লিট হলো না। বাবা আগেই দিয়ে দিল বিয়ে। বলে কিনা অল্প বয়সে ছেলের বিয়ে দিলে ছেলেকে শক্ত করে নাকি বেঁধে রাখা যায়। কি জানি বাবা, আমাকে তো বাঁধতে পারেনি। কিরকম? হ্যাঁ রে দূর, ওই এক সংসারে এক মেয়ে ছেলের সঙ্গে বিছানায় সারাটা জীবন ভাবতে পারিস তুই? আমি তো সালা কল্পনাই করতে পারি না। যেখানে চাকরি করি সেখানেও জুটিয়ে রেখেছি একটাকে। চাকরি? তুই তো ব্যবসা। আরে শোন তাহলে পুরো ঘটনা বলি। আমার এক বউ জানে আমি ব্যবসা করি, আর এক বউ জানে আমি চাকরি করি। চাকরি না করলে ওই 6 মাসে 9 মাসে একদিন দ্বিতীয় বউয়ের সঙ্গে পরকীয়া করতে যাওয়াটা কি সম্ভব? বাহ বাহ, আমি সালা একটা চাকরি জোটাতে পারলাম না, একটাও বিয়ে করতে পারলাম না, আর তুই সেখানে দুটো সংসার করছিস? আরে ভাই, অনেক টাকা, কি হবে টাকা দিয়ে? তার উপরে আমার সালা জোর নেই, কারো গর্ভেই একটাও সন্তান হলো না। দোষটা আমার। প্রথমটাকে বিয়ে করে মনে হয়েছিল বাঁজা, কিন্তু দ্বিতীয়টাকে বিয়ে করে যখন বুঝতে পারলাম সালা আমি নিজেই তো বাঁজা। যাতে এই সংসারে আমার নামে কোনো বদনাম না রটে, বিশেষ করে আমার চরিত্র নিয়ে। সেই জন্যই তো দুটো বউয়ের মধ্যে কাউকেই আর বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য বেশি তাড়া মারি না। বলি কি দরকার, আমরা রিল্যাক্স করি। তা তোর দ্বিতীয় নম্বর বউ থাকে কোথায়? সে এক ধুঁড় পাড়া গ্রামে। গিয়েছিলাম ব্যবসার সূত্রেই, আর বলিস না। সেইখানে মেয়েটিকে দেখে ব্যাস আর কি জেগে উঠলাম। এক রাতের মধ্যেই কাম তামাম। গ্রামের লোকজন একেবারে চেপে বসলো ঘাড়ে। তখন বললাম, আরে ভাই, আমি তো চাকরি করি, ছুটি কাটাতে এসেছি এখানে হাওয়া বদল করতে। তা বললে তাই হবে, 6 মাসে 9 মাসে একদিন এসো, কিন্তু একে তোমরা বিয়ে করো, নাহলে এই মেয়েকে আমরা ঘরে তুলবো না। করলাম। সেই বউ বাপের বাড়িতেই থাকে। প্রত্যেক মাসে মাসে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দিই, আর মাঝে মাঝে তখন বুক পেট আনচান করে, তখন গিয়ে একটু সময় কাটিয়ে আসি। আর এইদিকে আমার শহরে আদব কায়দার বউ সারাদিন ফটফট করে ইংলিশ পড়ছে আর স্টুডেন্ট পড়াচ্ছে। তোর বউ পড়ায়? হ্যাঁ, পড়িয়েই তো মাসে লাখ টাকা ইনকাম। কি বলিস? তুই সালা এত টাকা ইনকাম করিস প্রত্যেক মাসে? তোর বউও কি করবো বল। গ্রামের বউটা না হয় গাইয়া অশিক্ষিতা, যেমন তেমন থাপ্পড় মারে রাখা যায়, কিন্তু এত শিক্ষিত, একে তো থাপ্পড় মারা যায় না। ইনি হলেন স্বাধীন চেতা। আমি ভাই ফেসেছি। তাই বলছি, তুই টিউশনি করবি নাকি? আমার হবে তো হবে না কেন? আমি তো উচ্চ মাধ্যমিক টপকে আর পারলাম না সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশনটা দিতে। তা তুই তো এমএসসিটা কমপ্লিট করেছিস, তাও আবার কলেজের টপার হয়ে। তুই তো পারবি ভাই, চেষ্টা চালিয়ে যা। তা বলছি, তুই কটা টিউশনি দেখে দে না। তোর বউ যখন করে টিউশনি, তাহলে আমার বউয়ের মারফত নিবি। আমার বউ তো ইংলিশ পড়ায়, আমি কথা বলে দেখবো কোন ওর সাথে, যদি তোকে হ্যান্ড ওভার করতে পারে। দেখ না ভাই, খুব ভালো হয়। অন্তত মাসে যদি 5,000 টাকাও ইনকাম করতে পারি, বাবাকে একটু হেল্প করতে পারি। বাবার আর চাকরি 2 বছর আছে। এই 2 বছরের মধ্যে আমার একটা হিলে না করতে পারলে, বাবা বলেছে বাবা 2 বছর পর আর বাড়ি ফিরবে না, সুইসাইড করবে। কারণ এরকম বেকার ছেলেকে নিয়ে নাকি বেঁচে থাকা যায় না। তার উপরে রিটায়ারমেন্টের পরে মাইনে তো বুঝতে পারছিস কত শতাংশ কমে যাবে। মাটা অসুস্থ, বাড়িতে আইবুড়ো একটা বোন, কি করে যে কোথায় কি করব। একজনে শুধুমাত্র ইনকামের লোক, সেটা হলো বাবা। মাথার ওপর থেকে যদি বটগাছের ছায়াটা একবার চলে যায় রে, আর আমার বাঁচার পথ নেই। ইস, তোর এরকম অবস্থার কথা আগে জানলে ভাই আমি ঠিক
আমার কোম্পানিতে তোকে একটা কাজ দিতাম। দেখাই হয় না কত বছর বলতো। আমি তো ভেবেছি তুই বোধহয় বিয়ে থা করে 4 বাচ্চার বাপ হয়ে গেছিস। বয়সটা তো আমাদের নেহাত কম হলো না? হ্যাঁ, 37-এর কোটায়। তাহলে আজ আসি, বুঝলি? তুই এক কাজ কর, এইটা রাখ। কি এটা? আরে রাখ না, এটা আমার কার্ড। আমাকে ফোন করিস যদি আমার মনে না থাকে। হ্যাঁ, তুই তো ব্যস্ত মানুষ, লজ্জা দিচ্ছিস? আরে না রে ভাই, ব্যস্ততা মানুষকে বাঁচিয়ে রাখে। চলি। দুই বন্ধুর বহু বছর পরে দেখা। দুইজনের কথোপকথনের মাঝে সংসার জীবন আর বাস্তবিকতা ফুটে উঠেছে। একজন প্রচুর অর্থের জন্যে 2টি স্ত্রী রেখেছে এবং বিন্দাস এদেশ ওদেশ ফুর্তি করে বেড়াচ্ছে। আর একজন 2টো পয়সার জন্যে হন্যে হয়ে ঘুরছে। 2টো মানুষের মাঝখানে 2টো পৃথিবী, যেন মহাজগতের জাগতিকতার ব্যবধান। বাড়ি এসে বাবার পাংশি মুখটা দেখে মনটা খারাপ হয়ে যায়। হাতে ফোন নাম্বারের সেই কার্ডটা রয়েছে। একটা ফোন করলে তো হয়, অন্ততপক্ষে জিজ্ঞাসা তো করা যায় যে ও পারবে কি পারবে না। নাম্বার ডায়াল করার সঙ্গে সঙ্গেই ওপার থেকে একটি স্ত্রী কণ্ঠ ফোন রিসিভ করে। হ্যালো, বলছি সুরেশ আছে? আপনি কি? আমি ওর বন্ধু। জাস্ট এ মিনিট। তোমার ফোন বাজছে সুরেশ। কি? তোমার ফোন বাজছে। আরে এত রাতে কে? হ্যালো সুরেশ, আমি রাঘব। রাঘব? কে রাঘব? আরে তোর সঙ্গে দেখা হলো না, ওই যে। আরে রাস্কেল, তুই? বউয়ের সামনে ঠিক এইরকম সম্বোধনটা আশা করেনি রাঘব। থতমত খেয়ে যায়। তবুও যেহেতু স্বার্থটা ওর, তাই অপমানকে সহ্য করতেই হবে। মুখ বুঝে বলে, হ্যাঁ বলছি আমি। বলছি তুই বলেছিলি তোর বউয়ের সাথে কথা বলবি ওই টিউশনের ব্যাপারটা। হো, ভুলেই গিয়েছিলাম। বাড়ি এসে পেটে মাল পড়লে আমার সব কিছু কেমন যেন হাওয়ায় ভাসে। বলছি, এই স্নেহা, তোমার কাছে 2টো টিউশনি হবে আমার বন্ধুর জন্য। তোমার বন্ধু? কি তার নাম? এই তো কথা বলছি তার সাথে। তোর নাম যেন কি বললি? শোনো, তুমি মদ খেয়ে চুর হয়ে আছো, ফোনটা আমায় দাও, আমি কথা বলছি। হ্যাঁ, তাই ভালো। লেটা চুকে যাক। তুই কে রে? তুই আমার বউর সাথে কথা বলতো? নে নে নে। কেমন অদ্ভুত না মানুষের চরিত্র। বাইরে একরকম, ভেতরে আর একরকম। রীতিমতো ড্রাঙ্ক। এইভাবে যে পেতে হবে বন্ধুকে আশা করতে পারেনি রাঘব। হ্যাঁ, আমি বোধহয় খারাপ সময় ফোন করেছি, আমি রাখছি। না না, বলুন কি বলবেন। অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমার আজকে দেখা হয়েছিল। আমার সব কথাই ও জানে। ওই বলেছিল আমাকে টিউশনে জোগাড় করে দেবে। আমি শুনলাম আপনি ওর ওয়াইফ তো? নিশ্চয়ই। এত রাতে একটা মেয়ে পরপুরুষের ঘরে নিশ্চয়ই থাকবে না স্বামী ছাড়া। হ্যাঁ, আই এম সো সরি। ইটস ওকে, বলুন কি দরকার। আমার জন্য 2টো টিউশনি হলে খুব ভালো হয়। 37 বছর বয়স হয়ে গেছে। চাকরির পরীক্ষা দিতে দিতেও বয়সটা প্রায় শেষ। তার উপরে জেনারেল কাস্ট, বুঝতেই পারছেন। সংসারের হাল ধরার মতো বাবা ছাড়া কেউ নেই। এখন বাবার টুকুস করে কিছু একটা হয়ে গেলে সংসারটা পথে ভাসবে। ছোট একটা বোন আছে, কলেজে পড়ছে। কি যে করব বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তো ইংলিশ পড়াই, ক্লাস 5 থেকে পড়াই, একেবারে 12 পর্যন্ত। আপনার কোয়ালিফিকেশনটা? আসলে আমি MSc করেছি। বাহ, ব্রিলিয়ান্ট। আর আমি কম্পিউটারও শিখেছি অনেক কষ্টে সৃষ্টে, টাইপিং করতে পারি। তো ভালোই তো, বেসরকারি কোথাও অ্যাপ্লাই করতে পারেন। করেছিলাম, সেইখানে আবার মাইনেটা ভায়া হয়ে আসে। প্রথম 2 মাস ঠিকঠাক মাইনে পেলেও তারপরে 6 মাস ওই মাইনের জন্য আমাকে যুদ্ধ করতে হয়েছে। শেষ পর্যন্ত আর ধৈর্য সীমা রাখতে পারিনি। অফিসের বসকেই ধরে একদিন উদম কেলান কেলিয়ে দিয়েছি। সরি, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেললাম। ভালো ভালো, যখন মন মস্তিষ্ক উতলা হয়ে ওঠে তখন এরকম দু একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করাই যায়, অন্তত মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য। এই যে আপনার বন্ধুটি প্রত্যেক দিন রাত হলেই মাল খেয়ে টোল হয়ে আসে। নেহাত বাড়িতে শ্বশুর মশাই শাশুড়ি মা আছেন বলে, নাহলে আমার মুখ থেকেও এরকম পাতি ভাষা 2-একটা বেরোতো। আপনি কন্টিনিউ করুন, আমার ভালোই লাগছে। মেয়েটির মুখ থেকে এমন কথা শুনে রাঘবের বেশ ভালো লাগে। এতদিনে মনে হয়
কথা বলার মতো অথবা মনের ভাব প্রকাশ করার মতো একটা উপযুক্ত বান্ধবী পাওয়া গেছে। রাঘব বলে, আপনি আপনি বোধহয় খুব সুন্দরী। এই আপনাদের বেটা ছেলেদের প্রবলেম, ভালো করে কথা বললেই আপনারা সুন্দরী কল্পনা করেন। মোটেই না, আমি দেখতে মোটেই ভালো নই। এমএ করেছিলাম, তারপর বলতে পারেন বাবার ঘাড়েই বসেছিলাম। পার করতে হবে বলে বয়সে ছোট একটা ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেয়। মানে মানে আপনি আর আপনার বন্ধু আমার থেকে বয়সে অনেকটা ছোট। আমি তো কিছুই বুঝতে পারছেন না তো? আপনার বন্ধুটি যখন উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হলো না ফার্স্ট ইয়ারে, তখনই আমার জন্য সম্বন্ধ আসে। আমি তখন এমএ পাশ করে বসে আছি, এই মাস্টারি চাকরির জন্য ঘুরছি। আমাকে দেখে আমার শ্বশুর মশাইয়ের খুব পছন্দ হয়ে যায়। আমি ছোট ছোট বাচ্চাগুলোকে পড়াতাম। আমার মধ্যে নাকি একটা মাস্টারনি ভাব আছে, সবাইকে শাসন করতে পারি। ওই শাসনই আমার কাল। আমাকে বললেন, মা, আমার ছেলেকে তুমি শাসন করো, তোমার আঁচলে বাঁধো। শাশুড়ি মাটিও তাই বললেন, ছেলে নাকি বিপথে চলে যাচ্ছে। বড়লোক বাপের কুলাঙ্গার সন্তান তো, এই অল্প বয়সেই এতটা পরিমাণে নেশাগ্রস্ত যে মেয়ে মানুষ দেখলে মদ বিড়ি সবটাই ওর চলে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক রাতে একটি করে মেয়ে মানুষ। ওকে বাঁধার জন্য আমাকে এনেছিলেন ঠিকই, সেই সময় বয়সটা কম ছিল বলে ও বুঝতে পারেনি। কিন্তু ফলন্ত বৃক্ষ বৃদ্ধ বয়সে আর ফল দেয় না। এরপর থেকেই সম্পর্কটা কেমন যেন চির ধরে আমাদের মাঝখানে। এত কথা আমি ফোনে কেন বলছি? আপনার সঙ্গে মিট করলে ভালো হয়। আর আজকে রাতে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সমস্ত স্টুডেন্টদেরকে বলে দিচ্ছি, যারা যারা অঙ্ক করতে ইচ্ছুক অবশ্যই যেন আপনার সঙ্গে যোগাযোগ করে। এইটা আপনার ফোন নাম্বার তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয় তাহলে। বলছি, মিট কোথায় করবেন? আমি ভয় পাচ্ছেন কেন? ও সারাদিন মালকে টোল হয়ে থাকে। আজকে কি ভাগ্যিস কাজ নিয়ে কোথায় গিয়েছিল, এই কোনা কঁচপাড়া গায়ে। মাসে একবার করে যায়, আবার কখনো কখনো 3 মাস 4 মাস অন্তর অন্তরও যায়। ও ভাবে আমি ওর থেকে বয়স অনেকটা ছোট, তো তাই বুঝি না। কিন্তু চাঁদু ও তো জানে না আমি ছোট থেকে বয়সে বড়। আমার শ্বশুর মশাই আমাকে দিয়ে সত্যনারায়ণের সামনে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন, তার মৃত্যুর আগে পর্যন্ত আমি যেন আমার স্বামীকে সত্য কথা না বলি যে আমি তার থেকে বয়সে বড়, তাহলেই নাকি বিপদ। আমার শ্বশুর মশাই বিশ্বাস করেন ছেলেদের থেকে মেয়েদের বয়স একটু বেশি বড় হওয়াটা উচিত, কারণ মেয়েদের বুদ্ধি বেশি পরিপক্ক হয় ছেলেদের থেকে। মেয়েরা সংসারী হলে কি হবে, সম্পূর্ণটা মেনটেন কিন্তু একটা মেয়ে মানুষই করে। বলতে গেলে বাড়ির বস একটা মেয়েই। হ্যাঁ হ্যাঁ, সে তো একেবারেই ঠিক। যেমন সংসারে মা না থাকলে পুরো সংসারটাই কাঙালের মতো হয়ে যায়, ঠিক তেমনি একটা বউ। কারেক্ট, আপনি দেখছি বুঝতে পারছেন। আমরা না সম্মানটাই চাই, জানেন তো? হ্যাঁ, এক মুষ্টি মুড়ি খেয়েও দিন চলে যায় যদি সেখানে শান্তি, সম্মান, সুখটা বিরাজ করে। থাকে সব কথা। সাংসারিক জীবনে না হয় একটু বাইরে বেরিয়ে আসি। আমারও জীবনে বন্ধুর ভীষণ অভাব। প্রথম আপনার বন্ধুকে মানতে খুব অসুবিধে হয়েছিল। যতই হোক আমি তার থেকে বয়সে অনেকটা বড়, আর সে আমার থেকে অনেকটাই ছোট। বিছানায় সম্পর্কটা করতেও খুব প্রবলেম হয়েছে, কিন্তু শ্বশুর মশাইয়ের মুখের দিকে চেয়ে সবটা মেনে নিয়েছি। তার উপরে আমার কাছে ওনার অনেক ঋণ। কেমন? প্রচুর। আমার বাবা দেনার দায়ে তলিয়ে গিয়েছিলেন, উনি গোপনে সবটা শোধ করেছেন। বিয়ের পর জানতে পেরেছি শাশুড়ি মায়ের কাছ থেকে। এনাদের কাছে ভালোবাসার কোনো ত্রুটি নেই বলেই আমি টিকে গেছি এই সংসারে। না হলে আপনার বন্ধুটি যা চরিত্রহীন, লম্পট, কবে চলে যেতাম। আপনি এতটা শিক্ষিত হয়েও ওর সাথে কেন? ওই যে বললাম, ঋণ বলতে পারেন, পিতৃ ঋণ। হয়তো কোনো জন্মে আমি ওনার মেয়ে হয়ে জন্মেছিলাম, তাই এই জন্মে আমাকে বৌমা করে এনে সেই ঋণ শোধ করছেন। আচ্ছা, বাদ দিন সেসব কথা। আমরা কালকে দেখা করি। কালকে? কোথায়? কেন, পার্কে দেখা করি, আমাদের পাড়ার বিখ্যাত পার্কে, যেখানে যুগলবন্দিতে সবসময় সবাইকে দেখতে পাওয়া যায়, গাছের আড়ালে। ভয় পাবেন না, আপনার সঙ্গে গাছের আড়ালে আমি যাব না, প্রকাশ্যেই বসবো। তবে হ্যাঁ, আপনার বন্ধুটি যদি বেফাস দেখে ফেলে তখন কিন্তু তাকে মনে করাতে হবে। আপনার কাছে কার্ড আছে তো? হ্যাঁ আছে। ঠিক আছে, ওটা সঙ্গে রাখবেন কিন্তু। আর শুনুন, আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরে যাব। আজ পর্যন্ত তো আপনি আমাকে দেখেননি। আমি যেহেতু ব্ল্যাক পরবো, তাই আপনিও ব্ল্যাক পরবেন। চুপ করে থাকে রাঘব। মেয়েটি যেন অন্তর্যামী। ওর যে ওই কালো রঙে তার উপরে পুটপুট সাদা দেওয়া
একটাই ভালো শার্ট আছে কি করে জানলো? গত বছর পুজোর সময় গিয়েছিল একটা বড় শপিং মলে নিজের জন্য একটা শার্ট কিনবে বলে, কিন্তু হঠাৎ করে রাঘবের মনে পড়ে যায় বাবার ঘামে দুর্গন্ধ হয়ে প্রায় ছিঁড়ে যাওয়া সেই সাদা রঙের শার্টটার কথা। নিজের জন্য না কিনে বাবার জন্য নিয়ে এসেছিল। বাবা হেসেছিলেন স্মিত আর বলেছিলেন, নিজের রোজগারে যেদিন আনবে সেই দিন পরবো, এই তো আমারই টাকা, তোমাকে তো আমি তোমার জন্য শার্ট কিনতে দিয়েছি, আমার জন্য আনার কি দরকার ছিল বাবা? আমি তোমার বাবা, যতদিন বেঁচে থাকবো তোমার প্রতি কর্তব্য করব, কিন্তু রিটায়ারমেন্টের পর যে কি করে কি সামলাবো বলে বাবা জামাটাকে আলমারির সেই গোপন ড্রয়ারে লুকিয়ে রেখে দিয়েছেন, আজ পর্যন্ত বের করেনি। বেচারা রাঘব নিজের ওই একটাই জামা ধোঁয়া কাচা করে ইস্ত্রি করে পরতে পরতে প্রায় রংটা ফ্যাকাশে করে ফেলেছে। অনেকদিন পর কালো জামাটার কথা মনে করে গোটা শরীরটা শিহরিত হয়ে উঠল রাঘবের। রাতটা যেন কিছুতেই কাটতে চায় না। খেতে বসে ভাত আর পেটের ভেতরে প্রবেশ করাতে পারেনি রাঘব। কল্পনায় শুধু বন্ধুর স্ত্রীর প্রতিমূর্তি বারবার ভেসে উঠছে। কেমন হবে মেয়েটা? খুব ম্যাচিওর, কথাবার্তায় পরিপক্ক। একটা পরপুরুষের সাথে কথা বলতে এতটা জলি বোধ করে ভাবতে পারেনি কোনো দিন রাঘব। যেহেতু জীবনে অর্থ নেই, তাই নারীও নেই, নারীর প্রতি মোহটাও নেই। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঘুমটা যেন গাঢ়ভাবে চোখে চলে এসেছিল রাঘবের। বোনের চিৎকারে ঘুম ভাঙতেই বিছানা ছেড়ে উঠে বসে। বোন বলে, এ দাদা, বেলা হয়ে গেল, ওঠ, বাবা এখন বেরোবে। তুই উঠিসনি দেখলে না, সারা বাড়ি মাথায় করবে চেঁচিয়ে। তাই তো এ কটা বাজে রে? 8:30। বোনটি ভীষণ ভালো। যখনই দাদা বিপদের মুখোমুখি হয়, এই বোন যেন স্বয়ং জগদ্ধাত্রী হয়ে তাকে রক্ষা করে। রাঘব বলে, বাবা তৈরি হয়ে গেছে, পুরো বেরোবে, 9টার ট্রেন। তাড়াতাড়ি রাঘব বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসে। খেতে বসে এক টেবিলে। প্রত্যেক দিন এই একই রুটিন। বাবা সবার খোঁজ খবর নেন, রাঘবকে জিজ্ঞেস করেন চাকরির ব্যাপারের কথা। আর প্রত্যেক দিনের মতো আজকেও রাঘব মাথা নিচু করেই বসেছিল। বাবা বললেন, কোনো ব্যাপার না, চেষ্টা করো, ঠিক হবে। তবে এটা মাথায় রেখো, আর 2 বছর সময় আছে, এর মধ্যেই সবটা করো। বোনটাকেও তো বিয়ে দিতে হবে। বাবা, বিয়ে করবো না, চুপ করে বস, যেটা বুঝিস না তাই নিয়ে কথা বলিস না। প্রত্যেক দিন এই একই কথা একই রকম ভাবে বাবা বলে চলে। মানুষটার ধৈর্য আছে অমায়িক। ওর জায়গায় যদি রাঘব থাকতো তাহলে যে কি করতো কে জানে। আর খাবার পর প্রত্যেক দিনের মতো আজকেও মা এঁটো বাসন গুছিয়ে নিয়ে চলে গেলেন রান্নাঘরে। মালতী দিয়ে আসবে মাজার জন্য। আর ঠিক 9:30টার সময় মালতীদির প্রবেশ। এত বাসন? ওদি, এত বাসন রোজ রোজ কি করে করো বলো তো? 4টে মানুষের 4টে থালা, একটা হাঁড়ি, একটা কড়াই, একটা গামলা, আর 2টো মাত্র গ্লাস। এইটা মাজতে গিয়েই মালতীর অবস্থা খারাপ হবে নাই বা কেন? সেই বছর 10 ধরে 250 টাকা মাইনেতেই যে বেচারি আটকে আছে। আর্থিক দুরবস্থার কারণে বেচারি বলতেও পারে না, দাদা 2টো টাকা বাড়ান। কারণ মালতীর মা, মালতীর ঠাকুমা প্রত্যেকেই এই বাড়ির অন্ন খেয়েছে। এক সময় রাঘবদের অনেক সম্পত্তি ছিল, জমি জায়গা ছিল। তবে ওই যে বলে, সময়ের সঙ্গে সঙ্গে রাজাও ভিখারি হয়। সম্রাট সারা জীবন একই গতি আলোড়ন করে বসে থাকতে পারে না। দিন সবার আসে। সবকিছুর যেমন সৃষ্টি আছে, তেমন ধ্বংসটাও অনিবার্য। যতটা প্রতিপত্তি ছিল এক সময়, এখন তার কিছুই নেই। তবে বাসন মাজা, জামাকাপড় কাচা, এই কাজগুলো করতে পারেন না বলেই রাখতে বাধ্য হয়েছে মালতীকে রাঘবের বাবা, তাও মাসিক মাত্র 250 টাকার বিনিময়ে। নিঘাত মা ঠাকুমা এই সংসারে খেটে গেছে বলেই রক্তের ঋণ শোধ করতেই যেন মালতীকেও খাটতে হয়। প্রত্যেক দিন ওই একই কথা বলে কাজ শুরু করে আর শেষ করে, দাদা বলতে গিয়েও বলতে পারি না, আমারও তো সংসার বড় হচ্ছে, ছেলেপুলে হয়েছে, পড়াশোনা করাই, বোঝেনি তো। আচ্ছা ঠিক আছে, সে হবেক্ষণ, ব্যাস
এই বলেই কথা কমপ্লিট। কাজে বেরিয়ে যান উনি, আর তার সঙ্গে সঙ্গে মেয়ে চলে যায় কলেজে, আর ছেলে চাকরির জন্য ঘুরতে। আর মা সারাদিন ঘরে বসে ওই যে ঠাকুরের নাম সংকীর্তন আর একটু বই পড়া, ঠাকুরের কাছে প্রার্থনা করা ছেলে মেয়ে দুটো যাতে ভালো একটা হিল হয়। আজকে কিন্তু মনটা অন্য রকমের রাঘবের। খাওয়া দাওয়া করে সেই যে দরজা বন্ধ করে নিজের ঘরে প্রবেশ করেছে, আর বেরোনোর নাম নেই। একতলা বাড়িতে 4টে রুম, একটা রান্নাঘর, একটা খোলা বারান্দা, একটা ঘর রাঘবের, একটা ঘর ওর বোনের, একটা ঘর বাবা মার, আর একটা ঘর গেস্টদের জন্য। একসময় এই বাড়িটায় মানুষজনের বেশ হল্লা লেগে থাকতো, কিন্তু টাকা না থাকলে আত্মীয় স্বজনও বোধহয় পাত্তা দেয় না। এখন অবস্থা অনেকটা সেই রকম। এতে কিছু যায় আসে না রাঘবের বাবার। উনি বরং ওই আত্মীয়দের আগমনের হাত থেকে রক্ষা পেয়েছেন। আলমারির একদম নিচ থেকে ইস্ত্রি করা জামাটা বার করে গন্ধ শোকে রাঘব। আজ বহুদিন পর এই জামাটা আবার পরবে। তবে পরবে কিসের সাথে? প্যান্টগুলো সবই তো প্রায় নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আজকে যে পরতেই হবে, না হলে তো হবে না। দেখা করতে যাওয়ার একটা প্রশ্ন রয়েছে। আবার শরীরটা মোচড় দিয়ে ওঠে, শিহরিত হয় অঙ্গ প্রত্যঙ্গ। আয়নার সামনে দাঁড়িয়ে একবার ভাবে নাপিতের দোকানটা ঘুরে আসবে কিনা। আজ কতদিন হয়ে গেছে দাড়িটাও শেভ করা হয়নি, মাথার চুলগুলো প্রায় কাঁধের কাছে চলে এসেছে। থাক, এইরকম বেকার ছেলের আবার সাজগোজের কি আছে? বাবার একটা পুরনো ঘড়ি আছে, এখন বাবা ঘড়ি আর পরে না। বলে, ঘড়ি পরবো না বুঝলে লতা, এই ঘড়ি পরলেই না সময়টা আমাকে ভয় দেখায়। বারবার 2 বছর পর যা রিটায়ার্ড করবো ওইটা মনে করিয়ে দেয়। এই ঘড়ি আর ক্যালেন্ডার, এই দুটো দেখা আমি জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। ওটা বরং তুমি আলমারিতে রেখে দাও, আমার শ্বশুরের দেওয়া শেষ চিহ্ন, বিয়েতে পাওয়া যৌতুক। মায়ের কাছে গিয়ে আবদার করে রাঘব, বলে, ও মা, মা কিছু বলবি? হ্যাঁ বলছি, বাবার ওই ঘড়িটা একটু বের করে দাও না। বাবার ঘড়ি? হ্যাঁ, মানে বাবা যেটা পরতো, ওই যে সোনালি রঙের ঘড়িটা, ভেতরে হিরে আছে। ও দিচ্ছি। ওটা সোনালি রং না, ওটা সোনারি। চুপ করো তো, সোনার আবার ঘড়ি হয়? কে বলেছে হয় না? তোর দাদু দিয়েছিল তোর বাবাকে, আর তোর দাদুকে দিয়েছিল তার বাবা। বলতে পারিস বংশ পরম্পরায়। ওই হলো, এক সময় বংশ পরম্পরায় কিছুই আর থাকবে না, সবই বেঁচে পড়তে খেতে হবে। তোর মুখে সব সময় অশুভ কথা। বলতে বলতে বিছানার তলা থেকে টিনের বাক্সটা বের করে তালা খুলে সেইখান থেকে ঘড়িটা বার করে দিলেন লতা দেবী। ছেলে ঘড়ি পরে বেশ ফিটবাবু হয়ে যখন ঘর থেকে বেরোচ্ছে, তখন মা জিজ্ঞেস করলেন, সেজে গুজে কোথায় বেরোলি? নতুন একটা ইন্টারভিউ আছে মা, সেইটায় যদি পাশ করতে পারি তাহলে ধরেই নাও তোমার ছেলের একটা চাকরি পাকা। অন্তত মাস মাইনে 5-10 তো হবেই। দুগ্গা দুগ্গা, তাই তো চাই বাবা। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল রাঘব। মাও নিজের কাজ নিয়ে মশগুল হয়ে পড়লেন। বোন তো সেই সকালেই চলে গেছে কলেজে। অনেকটা রাস্তা হেঁটে আসার পরে রাঘব মনে হয় দেখতে পেল ওর বোনকে একটা ছেলের সঙ্গে বাইকে করে সিনেমা হলের দিকে যাচ্ছে। বাড়িতে যে বলল কলেজে এসেছে, তাহলে সিনেমায়? এই রাস্তাতে তো এই সিনেমা হলটাই পড়ে। ছেলেটাকে দেখে মনে হলো একটা উটকো ছেলে। ওই যে ওই কেমন টাইপের বাইকগুলো হয় না, পেছন থেকে সিটটা বিশাল উঁচু, বেশ উঁটের মতো। বোন সেখানেই বসে। ছেলেটা এমন জোরে বাইক চালাচ্ছে, বোনের বুকটা ছেলেটার পিঠে একেবারে ঠেসে রয়েছে। রাস্তায় চলতে চলতে বারবার ব্রেক কষছে, আর কেন কষছে রাঘবের সেটা ভাবতে গিয়েই সারা শরীরটা জ্বলে ওঠে। আজকে তো এই রাস্তাতেই যাচ্ছি, ওইদিকেই পার্ক আছে, আজকে যদি কিছু দেখি না মেয়ের বদন বিগড়ে দেবো। ভাবতে গিয়েও রাঘবের মনে হলো সেও তো দেখা করতেই যাচ্ছে, তাও একটা বিবাহিত মেয়ের সঙ্গে, ওরই বন্ধুর বউয়ের সাথে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম করার পর পার্কের সামনে এসে দাঁড়ায়। চোখ দুটো বারবার খোঁজে সেই কালো শাড়ি পরা মেয়েটাকে। না, কালো শাড়ি পরে তো কেউ নেই। হঠাৎ করে পেছনে একটা স্পর্শ পেয়ে চমকে উঠে রাঘব দেখে চশমা পরা, কালো রঙের শাড়ি, লাল রঙের স্লিভলেস ব্লাউজ, পিঠে একটা সুন্দর সোনালি রঙের ব্যাগ, হাতে একটা দামি রিস্টওয়াচ, আরেক হাতে একটা নোয়া পরা, সামান্য একটু সিঁদুর,
আর ছোট্ট একটা লাল টিপ। অপূর্ব সুন্দরী একটি শ্যামবর্ণ মেয়ে দাঁড়িয়ে রয়েছে ওর পেছনে। শরীরটা ভীষণ পাতলা গড়নের, বুক দুটো সুউচ্চ, কোমর নিতম্ব শরীরের সঙ্গে মানানসই। এক ঝলক মেয়েটিকে চোখের নজরে দেখে নিয়েই ভালো লেগে যায় রাঘবের। এত সুন্দর বউ ছেড়ে সুরেশ কিনা অন্য মেয়ে ছেলের পাল্লায় পড়েছে। একে দেখে কে বলবে যে ও বয়সে বড়? জ্যাঠামশাই একদম ঠিক পছন্দ করেছেন, সুরেশের জন্য এরকমই একটি শাসনকর্ত্রী মেয়ে প্রয়োজন। চশমা চোখে দেখে বোঝাই যায় মেয়েটি যথেষ্ট পড়াশোনা করেছে, আর শরীরের সাজ পোশাকেও সেটা ফুটে উঠেছে। কোন জায়গায় কিরকম পোশাক পরতে হবে জানে মেয়েটা। গলায় পাতলা একটা সরু চেন, তার মধ্যে ছোট্ট একটা লাল আর একটা ছোট্ট কালো রঙের পাথর, বোধহয় মঙ্গলসূত্র, নিউ স্টাইলের। আপনি তো রাঘব? হ্যাঁ হ্যাঁ, আমি স্নেহা। আসুন আমরা ওখানটা গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ চলুন। পার্কের একটা সাইডে, যেখানে জোড়ায় বসে নেই, মানে ফ্রন্ট সাইডটা। ঝোপের আড়ালে গেলেই তো অনেক রকমের দৃশ্য দেখা যাবে, ছাতার ফাঁক দিয়ে। ওসব দেখতে ওদের রুচিতে বাঁধে। বসুন বলে মেয়েটি ব্যাগ থেকে কি একটা যেন বার করে। ভয় পেয়ে যায় রাঘব, বলে, হে, আরে বাবা, ভয় পাচ্ছেন কেন? উল্টোপাল্টা কিছু বার করছি না, বসুন বলে মেয়েটি এক প্যাকেট বিস্কিট বার করে। রাঘবের হাতে দিয়ে বলে, চলুন এটা খেতে খেতে গল্প করা যাক। এ তো ক্রিম বিস্কুট। হ্যাঁ, আমি খুব ভালোবাসি। ওই বাড়ি থাকতে খেতে পারি না। কেন? বাবা বলে এসব ক্রিম বিস্কুট নাকি শরীরের পক্ষে খুব খারাপ, বাইরে বেরোলেই যা একটু খাই। এই প্রথম বোধহয় এমন একটা মেয়েকে দেখা গেল যে কিনা ক্রিম বিস্কুট খেতে পছন্দ করে। অবাক লাগে রাঘবের। আচ্ছা, খাচ্ছি। তা বলুন, কি খবর? খবর আর কি, সবই তো মনে হয় শুনেছেন সুরেশের কাছে। মাথা খারাপ? এমন পরিমাণে খেয়েছে 3 দিন ধরে অজ্ঞান থাকবে। তারপর ডাক্তার ডেকে জ্ঞান আসবে, তার আগে বমি করবে তো। এগুলো সব আমার মুখস্থ। তাছাড়া বাড়িতে শ্বশুরমশাই শাশুড়ি মা আপনার বন্ধুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। আমাকে বললেন যাও একটু হাওয়া বদল করে এসো, তাই ঘুরতে বেরিয়ে গেলাম। বিয়ের পর থেকে একা একা চলা আমার অভ্যেস। এরকম টিউশনি করতেই তো যেতাম জায়গায় জায়গায়, বাড়ি বাড়ি। তা বলুন না আপনার খবর কি? ওই তো টিউশনি হলে দুটো ভালো হয়, এই তো? হ্যাঁ, সে আমি দেব। কালকে আমি শেয়ার করেছিলাম আপনার ব্যাপারটা, সব কিছুতে অনেকগুলো রেসপন্স এসেছে। আপনার ফোন নাম্বার চেয়েছে, তবে আপনার পারমিশন ছাড়া তো সেগুলো দিতে পারি না। আপনি যদি বলেন তাহলে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, দিয়ে দিন না ম্যাডাম। ম্যাডাম? কে ম্যাডাম? আমাকে দেখে ম্যাডাম মনে হয়? না মানে দিদি। হে বাবা, আমি বুঝি দিদি। কেন, বাড়িতে ভাই বোন নেই? আছে একটা বোন। তাহলে আমরা তো বন্ধু হতে পারি। বন্ধু? নিশ্চয়ই। কেন, আমি বয়সে বড় বলে বন্ধুত্বে আপত্তি? হে বাবা, না 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 না, তা কেন? তাহলে বন্ধু হতে পারি আমরা বলে হাতটা আগিয়ে দেয় স্নেহা। খুব ভালো লাগে রাঘবের, সেও হ্যান্ডশেক করে। এরপরে ওরা বলে, চলুন তাহলে একটু ফুচকা খাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলুন। আপনি এরকম ঘামছেন কেন? আপনাকে কোনো হোটেলে আমি নিয়ে যাব না, সেই বাসনা আমার নেই। আমাকে ভাববেন না দুশ্চরিত্রা। আমার স্বামী চরিত্র খারাপ বলে কি হবে? আমি নিজে পবিত্র, ও ছাড়া অন্য কাউকে। এ বাবা, আপনি শুধু শুধু আমাকে। না না, খারাপ ভাবতেই পারেন, বলা যায় না। হয়তো একটু বেশি কথা বলছি, হয়তো একটু বেশি স্মার্ট আমি। একদিনের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে আপনাকে বিছানায় ফেলতে পারি, তবে এরকম কোনো অভিপ্রায় আমার নেই। আমি গল্প করতে চাই। বন্ধুর খুব অভাব জীবনে। একটা সময়ের পরে না খাঁটি বন্ধুত্বের প্রয়োজন হয়। সবটা তো সারা জীবন থাকে না। নিশ্চয়ই নিশ্চয়ই। তা বলছি, ক্যাফেটেরিয়া চলে এসেছে, চলুন। ভেতরে ঢোকে রাঘব, আর তখনই মনে পড়ে পকেট হাতড়ে মাত্র 1 টাকার কয়েন। কি খাওয়াবে মেয়েটাকে? মেয়েটা যখন ওর পেছনে এসে দাঁড়িয়েছিল, অদ্ভুত সুবাসে কেমন যেন শরীরটা শিহরিত হয়েছিল। কিন্তু ওর গায়ে যে খাটাসের মতো ঘামের গন্ধ। একটা পারফিউম কেনার টাকা নেই। পারফিউম কি, 1 কাপ চা খাওয়ার টাকা নেই যার কাছে, তার আবার পারফিউম। আপনার দিতে হবে না, আমি পে করছি। কি কি খাবেন অর্ডার করুন। ভালো লাগে রাঘবের। অর্ডার করা সমস্ত খাবার একটু একটু করে খেতে খেতে মেয়েটি ওর সাথে গল্প করে। গল্পের যেন শেষ নেই। সংসার জীবনের গল্প, কলেজ লাইফের গল্প, এতটা ছোট হয়েও সংসারটা কি করে সে মেনটেন করছে তার গল্প। তবে এইটা স্পষ্ট বোঝাই যায়, শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল বলেই এখনো পর্যন্ত সুরেশের সঙ্গে সে টিকে গেছে।
না হলে কবে অন্য লোকের হাত ধরে সে অন্যের সংসারে চলে যেত। কি হলো, হাঁ করে কি দেখছেন? কফি তো ঠান্ডা হয়ে গেল। আপনি থাকেন কি করে? মানে যেভাবে থাকতে হয়, আর 5টা মেয়ে বাঁচার জন্যই তো শ্বশুরমশাই এতগুলো টিউশনি ঠিক করে দিয়েছে। বাচ্চাগুলোকে পড়াতে আমার খুব ভালো লাগে। প্রথম প্রথম যেতাম বাইরে, এখন আর যাই না। টিউশনি করে নিয়েছি বাড়িতেই। আমার জন্য 3 তলায় আলাদা একটা ঘর করে দিয়েছেন, বিরাট বড় হল রুম। ওখানে সারা দিন পড়াই। তাছাড়া বাড়িতে কাজের লোক আছে, রান্নাবান্নায় অসুবিধা হয় না। বলতে গেলে ওই বাড়ির মেয়েই আমি, আর আপনার বন্ধুই ধরে নিন জামাই। 6 মাসে 9 মাসে একদিন আমার কাছে আসে, তাও কি মাল খেয়ে। এখন তো নিজেই বুড়ো হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত যেন ও নতুন বউটি হয়ে রয়েছি। কথাটার মধ্যে অনেকটা অভিমান জড়িয়ে রয়েছে। বুঝতে পারে রাঘব, বলে, আমার ব্যাপারটা? আরে বাবা, হবে খন, বলছি তো দেব, টিউশনি দেব। আমার সাথে কিন্তু বন্ধুত্ব রাখতে হবে। আমি যখনই মেসেজ করব আমাকে উত্তর দিতে হবে। দেবেন তো? নিশ্চয়ই। আপনি আমার উপকার করলে। ছাড়ুন তো, উপকারী কাজকাল কেউ মনে রাখে না। যেভাবেই হোক ক্ষতি হবেই হবে। মানে কিছু না, চলুন। কোথায়? চলুন না, আসুন। গঙ্গার পাড়ে নিয়ে যায় রাঘবকে স্নেহা। বলে, এই সময় কখনো এসেছেন? এখন কটা বাজে জানেন? সূর্য এখন অস্ত যাবে। অপূর্ব সুন্দর লাগবে গঙ্গাকে আর সূর্যকে। যেন মনে হবে দুটো শরীরের মেলবন্ধন, জলের মধ্যে মিশে যাচ্ছে দুটো আত্মা। দেখবেন? এই বলে রাঘবকে নিয়ে যায় স্নেহা। রাঘবও স্নেহার হাতের স্পর্শে কেমন যেন হয়ে গিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যায় গঙ্গার ধারে। প্রকৃতির শোভা বড়ই অতুলনীয়। হে তো মানুষের সৃষ্টি নয়। দেখে খুব ভালো লাগে ওদের। তারপর বেশ খানিকটা সময় নীরবতা কাটিয়ে হঠাৎ করে রাঘব বলে ওঠে, আমার ফোন নাম্বারটা তাহলে দিয়ে দেবেন। কোনো ব্যাপার না, আমি পড়াবো। ঠিক আছে, কবে থেকে পড়াবেন? নেক্সট রবিবার। নেক্সট রবিবার মানে? আজকে থেকেই পড়াবেন। যবে থেকে চিন্তা তবে থেকেই শুরু। ওরকম ভেবে চিন্তা আগে থেকে কাজ হাসিল করতে গেলে পারবেন না। আজকে ডিসাইড আজকেই করবেন, তবেই হবে। সত্যি বলছেন? নিশ্চয়ই। 1টা 2টো করে ঠিক বাড়বে, আর বাড়লে আপনারও সময় কাটবে, তার সঙ্গে টাকাটাও ইনকাম হবে। একটা টাইম দেখবেন কর্মব্যস্ততায় আপনি আপনার এই যে দুঃসময় জীবনটার কথা ভুলেই গেছেন। না না, আমি মাটিতে পা দিয়েই হাঁটতে চাই। আমি মনে করি যার অতীত নেই তার বর্তমান ভবিষ্যৎ থাকতে পারে না। অতীতের ওই রহস্যময়ে ঘেরা দুঃখিত জীবনগুলো ছিল বলেই না আজকের ভবিষ্যৎ বর্তমান সবটা রয়েছে। একদম ঠিক বলেছেন। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। অনেক দিনের জড়তা কাটলো। কবে থেকে চেয়েছিলাম এরকম একটা ভালো বন্ধুর, পাইনি। তবে আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। আজ বরং আসি, হ্যাঁ? অনেকটা সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আমার আবার 8টা থেকে টিউশনি আছে, ঠিক 10টা পর্যন্ত। আমি তাহলে আমার বন্ধু বান্ধবী আর আমার স্টুডেন্টদের এই নাম্বারটা দিয়ে দিচ্ছি। আজকে যদি আপনি ব্যাচ করেন তাহলে আপনাকে বাড়িতে গিয়ে এক্ষুনি শুরু করতে হবে। বাড়ির ঠিকানাটাও আমি দিয়ে দেবো, বলে দিন আমাকে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে রাঘব। দেখে মনে হয় কত বছর পর যেন তোমার সঙ্গে দেখা। আগে কেন হলো না? তাহলে হয়তো ওই সুরেশ নামক কালো ছায়াটা তোমার জীবনে কখনোই আসতোই না। আমি হয়ে থাকতাম তোমার ছায়াসঙ্গী হিসাবে, আর তুমি আমার অর্ধাঙ্গিনী। কিন্তু বিধাতা হয়তো অন্যরকম লিখেছে আমাদের কপালে। তাই এত বছর পর জন্মের ব্যবধানেও আমাদের দেখা হলো, আলাপ হলো, এমনই একটা পরিস্থিতিতে যেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। তাহলে বিশ্বাসঘাতকতা হবে পুরনো বন্ধুর সাথে। সন্ধ্যাবেলায় ফুর্তি নিয়ে বাড়ি ফেরে রাঘব। ফোনের নাম্বারটা দেওয়ার সাথে সাথেই ঘ্যাঁচাঘ্যাঁচ ফোন আসতে শুরু করেছে। একদিনেই 5-5টা স্টুডেন্ট বাড়িতে এসে হাজির। হ্যাঁ, সবই মাধ্যমিকের। কিছুদিন আগেই রেজাল্ট আউট হয়েছে। নতুন মাস্টারের খোঁজ সবাই করছে। ধীরে ধীরে 1 মাসের মধ্যে প্রায় 20 থেকে 25টা স্টুডেন্ট হয় ওর। কিভাবে যেন হুড়হুড়িয়ে বেড়ে যাচ্ছে স্টুডেন্টের সংখ্যা। যারা যারা স্নেহার কাছে পড়ে তারা স্নেহার প্রশংসায় পঞ্চমুখ। অত সুন্দর ইংলিশ টিচার নাকি এই তল্লাটে একটাও নেই। তার সঙ্গে সঙ্গে রাঘবও। 1 বছরের মধ্যে রাঘবের অবস্থার উন্নতি হতে শুরু করে। স্নেহার সাথে সাথে রাঘবও
অনেকটা। ধীরে ধীরে ওদের সম্পর্কের মধ্যেখানকার ব্যবধানটাও যেন একটু একটু করে কেটে যেতে শুরু করেছে। এখন রাস্তা দিয়ে দুইজন হাঁটাহাঁটি করে একে অপরের হাত ধরে, একে অপরকে ফুচকা খাইয়ে দেয়, কখনো কখনো পুজোর সময় টোটো গাড়িতে পাশাপাশি বসে ঘুরতেও যায়। গায়ে হাত দিয়ে কথা বলাটা জড়তা একটু একটু করে কেটে গেছে দুইজনের মাঝখানেই। মাঝে কথা হয়েছে সুরেশের সঙ্গে ফোনে, থ্যাঙ্কস জানিয়েছে রাঘব। তবে ছেলেটার মধ্যে মাটির গন্ধের ভাব এখনো যায়নি। পুরনো শার্টটাকে সে ভোলেনি, যত্ন করে আলমারিতে রেখে দিয়েছে। এতদিন সেই শার্টে অন্যরকম স্মৃতি ছিল, এখন জড়িয়েছে স্নেহার সঙ্গে প্রথম দেখা করার স্মৃতি। তাই তো এই জামাটা এখন খুব স্পেশাল। রাঘবের ঘরে আসবাবপত্রের এখন বহুল উন্নতি হয়েছে বাড়িঘরের। রাঘব দোতলা ঘর তুলছে, বোনের জন্য সম্বন্ধ দেখছে, পাত্র ডক্টর। সে নাকি বোনকে ভালোবেসেই বিয়ে করবে। বোনের ব্যাপারে যদি বলতে হয়, তাহলে সেই দিন সন্ধেবেলায় বাড়ি ফেরার পথে রাঘব বোনকে হাতে নাতে ধরেছিল সিনেমা হলের বাইরে, আর সেইখানে দাঁড়িয়েই বোনকে ঠাঁটিয়ে একটা চড়। উচাটে ছেলেটা সেই যে দৌড় মেরেছে বাইক নিয়ে, আর বোনের সঙ্গে কোনোদিন যোগাযোগ করেনি। বাড়ি ফিরে বোনকে প্রচুর শাসনি দেওয়ার পরে বোন শুধু একটাই কথা বলেছিল, দাদা তুই বেকার, তুই আমাকে শাসন করতে পারিস না। সেই দিনের পর থেকেই মা সরস্বতীর কৃপায় এখন আর বোন মুখে মুখে তর্ক করে না। কলেজ কমপ্লিট হওয়ার পরে দাদার পছন্দেই বিয়ে করতে চলেছে সে ডক্টর পাত্রকে। দাদারই এক বন্ধু, কিভাবে যেন আলাপ ওই টিউশনের ফাঁকেই, কোনো এক বন্ধু মারফতই হয়তো, এফবিতে অথবা হোয়াটসঅ্যাপে। আজ কতদিন পর দেখা করলে? এতদিন আমি ওয়েট করেছি তোমার জন্যে। কেন? আমি তো আমার কাজ করে দিয়েছি। কাজ মানে? কাজ করতে করতে আমাদের বন্ধুত্বের সম্পর্ক কিন্তু শেষ হয়ে গেছে। আমার সঙ্গে তুমি এখন আর সময় দাও না। তোমাকে গ্রুপে ডাকলেও তুমি অনলাইন থাকো না, মেসেঞ্জার করি পাত্তা দাও না। ব্যাপার স্যাপার কি তোমার? কিছু নয়, আসলে সময়টা খুব খারাপ যাচ্ছে। টিউশনি করতে এখন আর ইচ্ছে করে না। কেন? ভুলে যাচ্ছ, তোমার বয়স আর আমার বয়সটা কিন্তু অনেকটা পার্থক্যের। আমি চাই আমার অপূর্ণ কাজগুলো এখন তুমি করো। তার এ আবার কোনো কথা? চলো কফি খাই। শোনো, আজকে কিন্তু বিলটা আমি দেব, জানি তো তোমার এখন পকেট ভর্তি টাকা। তাই সেই দিনের কথা। না 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 স্নেহা, সেই দিনের কথা মনে আছে বলেই বলছি, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি এখন যা টাকা ইনকাম করি তা আমার চাকরিওয়ালা বন্ধুদের থেকেও অনেক বেশি। আমার বাবার মায়ের সংসারের হাল ধরেছি, বোনটার বিয়ে ঠিক করেছি। তাই নাকি? কবে? এই তো সামনের মাসে। আমাকে বললে না তো? আরে তোমাকে দিয়েই তো প্রথম নিমন্ত্রণ শুরু করব। কার্ড ছাপাতে দেওয়া হয়ে গেছে। আমি চাই দুইজনে মিলে বোনের বিয়ের শপিংটা করি, ওকেও নিয়ে যাব। খুব ভালো কথা, কিন্তু আমার সময় হবে না। কেন? বললাম তো হবে না, আমার এক জায়গায় যাওয়ার আছে। ও ঘুরতে? হলে বলতে পারো। কবে আসবে সে বলতে পারবো না, অনেকদিন পর বেরোচ্ছি তো, মুক্ত হয়ে আকাশে। মানে? মানে প্লেনে করে যাচ্ছি। ওহো আচ্ছা আচ্ছা। মুখটা খারাপ হয়ে যায় রাঘবের। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও না। মানে মন খারাপ হয়ে গেল? শোনো, আজকে খাওয়ার পরে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? চলো না এক জায়গায় নিয়ে যাব। বহুদিন পরে দুইজনে দেখা হওয়ার পর স্নেহা রাঘবকে আজকে নিয়ে যায় একটা মন্দিরে, একটা সুন্দর মন্দির। তবে সেখানে বিগ্রহ নেই। বলে স্নেহা, বহু বছর এখানে ধর্মান্ধিতা মানে ধর্ম নিয়ে লড়াই চলেছে, বুঝলে। তারপরে এক সময় সরকার থেকে এখানকার বিগ্রহ নিয়ে যাওয়া হয়। সেই বিগ্রহ নাকি এখন বিদেশে রয়েছে, যাতে মানুষের মধ্যে ধর্ম নিয়ে কোনো অশান্তি না হয়। মনুষ্যত্বই সব থেকে আগে না? তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে জানো? এখানে যারা একে অপরকে ভালোবাসে তারা যদি মনে মনে বাসনা করে, সেই বাসনা নাকি পূর্ণ হয়। তার মানে? মানে কিছু না, আমি তোমাকে এমনি নিয়ে এলাম। যদি তোমার কেউ থাকে মানে মনের কথা বলার। রাঘব বুঝতে পারে স্নেহা ওকে ভালোবাসে। রাঘবও যে ভালোবাসে না তা নয়, কিন্তু সুরেশ মাঝখানে কাঁটা হয়ে রয়েছে। এত কিছুর পরেও সুরেশকে ছাড়তে রাজি নয় স্নেহা। সেটা কথার ফাঁকে বুঝতে পারে রাঘব, কারণ রাঘবের বাবার ঋণ রয়েছে ওর কাছে, আর এই ঋণ জীবন দিয়ে শোধ করা যায় না। চেয়েছ কি ভালোবাসার মানুষের নামে? চেয়েই বা কি হবে? এই জন্মের মতো সে অন্যের, আমার তো হবেই না।
হতেও তো পারে। উইশ করেই দেখতে পারো। সত্যি বলছো? সত্যি বলছি। হাত দুটো ধরে রাঘব স্নেহার। স্নেহা বলে, এই আমার হাত ধরছো, আর কিছু কিন্তু না। স্নেহা প্লিজ, তুমি বোঝো না আমি তোমাকে ভালোবাসি। বুঝি তো। তাহলে কেন এরকম করো? কারণ আমার ফ্লাইটের সময় হয়ে যাবে, আমাকে যেতে হবে এক্ষুনি। এক্ষুনি? হ্যাঁ, যাবো বলেই তোমার সঙ্গে দেখা করতে এলাম। তুমি কিন্তু খুব ভালো থেকো। আর হ্যাঁ, টিউশনিগুলো তোমায় দিয়েছি, ওগুলো কিন্তু করো। মনে রেখো, টিউশনি করা সেই স্টুডেন্টগুলো তোমার এক একটা সন্তানের মতো। প্রত্যেকের জীবনের ইচ্ছে যেন পূর্ণ হয় সেরকমভাবে গাইড করবে, পড়াশোনা করাবে ওদেরকে। কথা দিচ্ছ তো? দিলাম। কিন্তু তুমি কবে ফিরবে? বললাম তো ফিরবো কবে সেটা বলতে পারছি না। অনেকদিন পরে ঘুরতে বেরোচ্ছি তো, বহু বছর পর। আমি বরং এখন আসি। কিন্তু শোনো রাঘব। বলো। স্নেহা রাঘবের কপালে একটা চুমু খায়, বলে, যেহেতু তুমি আমার থেকে বয়স অনেকটা ছোট, তাই তোমার কপালেই দিলাম স্নেহের স্পর্শ। আমি আসি। স্নেহা চলে যায় রাঘবকে একা রেখে। খোঁজ খবর নিয়ে সুরেশের কাছে রাঘব জানতে পারে স্নেহা বহুদিন ধরেই একটা অসুখে ভুগছিল। চিকিৎসা করার জন্য ওকে বিদেশে পাঠিয়েছে ওর শ্বশুর শাশুড়ি। এমনই একটা গোপন অসুখ ওর শরীরে বাসা বেঁধেছে যে এখান থেকে বেরিয়ে আসাটা হয়তো এই জন্মে আর কোনোদিনও সম্ভব হবে না স্নেহার। সেই কারণেই স্নেহা জানিয়ে গিয়েছিল রাঘবকে, মন্দিরে দাঁড়িয়ে ভালোবাসার মানুষকে চাইলে হয়তো এই জন্মে না হোক, পর জন্মে যদি কিছু থেকে থাকে তাহলে পাওয়া যায়। এই গ্রুপে হোয়াটসঅ্যাপটা দেখেছিস? হ্যাঁ দেখলাম। কি করা যায় বলতো? কি করা যায় মানে? স্যার আমাদের জীবন, আমাদের প্রাণ। এত বছর পরে যখন ওনাকে পেয়েছি, ওনাকে এই অসুখ থেকে বাঁচাবই। ম্যাডামকে আমরা বাঁচাতে পারিনি। শোন, আমি মল্লারের সাথে যোগাযোগ করেছি। মল্লার নাকি বিদেশ ফেরত ডাক্তার, ওই রোগের চিকিৎসা করে। ও পারবে অপারেশন করে স্যারকে বাঁচাতে। সত্যি বলছিস? হ্যাঁ। দিন কয়েকের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে, মানে রাঘব স্যারের অ্যাকাউন্টে প্রায় 50 লক্ষ টাকা জমা হয়ে যায়। তাই দিয়ে রাঘবের চিকিৎসা শুরু হয়। রাঘবের শরীরে বাসা বেঁধেছে একটা মারণ রোগ। বহু বছর ধরে এই রোগকে বুকের মাঝখানে চেপে রেখে রাঘব অপেক্ষা করছে স্নেহার কাছে যাবার। কিন্তু ওই যে স্নেহার বলে যাওয়া শেষ কথা, প্রত্যেকটা স্টুডেন্ট তোমার সন্তান সম, সবাইকে এমন করে পড়াবে যাতে সবার জীবনের মনস্কামনাটা পূর্ণ হয়। রাঘব সেই পথেই চলেছে। সংসারের দায়িত্ব মাথায় নিয়ে স্নেহাকে কখনো ভুলতে না পারার জন্যে বিয়ে করেনি সে। সুরেশের সঙ্গে যোগাযোগ একটু একটু করে নষ্ট হতে শুরু করেছে। একদিন জানতে পারে সুরেশ নাকি গ্রামে কোথায় উদম কেলানি খেয়ে হাসপাতাল সই হয়ে সেইখানেই শেষ। ওর সম্পত্তি এখন একটা আশ্রমে দান হয়ে গিয়েছে। আজ বহু বছর পর হাসপাতালের বেডে শুয়ে এক স্টুডেন্টের দিকে তাকিয়ে রাঘব চোখের জল ফেলে। স্টুডেন্ট মল্লার রাঘবকে বলে, স্যার, ম্যাডামকে হারিয়েছি। হ্যাঁ, আপনাকে হারাতে চাই না। হ্যাঁ, আপনার মধ্যেই তো স্নেহা ম্যাডাম বেঁচে রয়েছে। আপনাদের দুইজনের গাইডেই সেনা আমরা এই সবাই। প্রায় 40 থেকে 50টা স্টুডেন্ট একত্রিত হয়ে স্যারকে ফুল দিয়ে নতুন জীবনে ফিরে আসার জন্যে অনুপ্রেরণা জানাচ্ছে। এমন ভাগ্য কার হয়? বিয়ে না করে একটি সন্তানও জন্ম না দিয়েও যে এত সন্তানের পিতা হওয়া যায়। শুধু যে বিচ্ছদানেই সন্তান হবে তা নয়, এক অপূর্ব প্রেমের বাঁধন, অন্য রকমের মায়া মোহ সংসারে মানুষকে বেঁধে দিতে পারে। রাঘব আর স্নেহা কোনোদিন শরীর দিয়ে মিলিত না হয়েও জন্ম দেওয়া এই অগুন্তি সন্তানদের এমন শিক্ষায় শিক্ষিত করেছে যে আজ দুইজনেই বেঁচে রয়েছে, বেঁচে থাকবে এই দুই শিক্ষকের মাঝে। দুই শিক্ষক জন্ম দিয়ে গেছে এমন কতগুলো সন্তান যাদের প্রয়োজনের জন্যে, যাদের জন্মের জন্যে কোনো বীর্য বা গর্ভধারণের প্রয়োজন হয় না। যেই একদিনের স্পর্শ রাঘবকে বদলে দিয়েছিল,
সেই স্পর্শটা বারংবার সুরেশ পাওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো বদল আসেনি। সুরেশের বাবা ঠিক পাত্রীকেই নির্বাচন করেছিলেন সুরেশের জন্য। স্ত্রী বন্ধুর সঙ্গে সঙ্গে একটু শাসনকর্ত্রী হওয়াটাও প্রয়োজন। স্বামী বিপথে গেলে স্ত্রী তো তাকে ঠিক পথে নিয়ে আসবে। মেয়েটি একেবারেই সেই রকম ছিল, কিন্তু কোনো কারণে হয়তো দুইজনের সাংসারিক জীবনে সেই বন্ডিংটা তৈরি হয়নি। অথচ বিধাতার কি লিখন, যার সাথে বন্ডিংটা হতো তার সঙ্গে দেখাই হয়নি সঠিক সময়ে। একদিনের ছোঁয়ায় পরিবর্তিত হয় রাঘব, আর এমনই পরিবর্তন যে যাতে জীবনে বিয়ের নামগন্ধ পর্যন্ত সে আনতে পারেনি। স্পর্শ এমনই একটা জিনিস, সঠিক সময়ে সঠিক পাত্রকে করা উচিত, নচেত সেই স্পর্শ কাউকে অনুভূতি প্রদান করতে পারে না। স্পর্শ করার জন্য একটা মনের প্রয়োজন। শরীরের আগে এই স্পর্শ নামক বস্তুটা মনকে বেশি করে আকর্ষিত করে। যে কেমন লেগেছে আজকের নিবেদন কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।